বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার রাষ্ট্রীয় প্রথম সফরে মালয়েশিয়া থেকে চায়না গিয়েছে। এটা নিয়ে ভারত যে আচরণ শুরু করেছে, মনে হচ্ছে তারেক রহমান অথবা আমরা কেউ বাংলাদেশিরা বোধহয় ভারতের কাছ থেকে দাদন খেয়েছে। এই দাদন কেন আমরা রিপে করি না, বা এই কুত্তার বাচ্চাদের কেন আমরা জিজ্ঞাসা করে বিদেশে সফরে যাই না বা নীতি প্রণয়ন করি না, এর জন্য এটা খুব কষ্টের। তারেক রহমান চায়নার সাথে যতগুলো চুক্তি করেছে, এই প্রত্যেক চুক্তিকে এক্সিকিউট করার জন্য তারেক রহমানের ঘুম হারাম করে দিচ্ছে এই শুয়োরেরা। গত 55 বছরে ভারত যে কোনো সময় যেই মুহূর্তে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট একটা প্যাট্রিয়টিক সিদ্ধান্ত নিয়েছে ফর দ্য ডেভেলপমেন্ট অর স্ট্রাকচারাল চেঞ্জেস অর এনিথিং, ভারত সবসময় বিরোধিতা করেছে। তারেক রহমান সরকার গঠনের পরে 27 ফেব্রুয়ারি ও 17 ফেব্রুয়ারি 2026 উনি যেদিন প্রধানমন্ত্রী হলেন সেদিন থেকে উনি স্ট্রাকচারাল একটা পরিবর্তন আনার চেষ্টা করলেন বাংলাদেশে। উনি প্রথম রাষ্ট্রীয় সফরে গেলেন, বিদেশ সফরে গেলেন মালয়েশিয়া হয়ে চায়না, এবং চায়নার সাথে কতগুলো চুক্তি করেছেন, মালয়েশিয়ার সাথে কতগুলো চুক্তি করেছেন। দেশে ব্যাক করার পরে এই চুক্তিগুলো চরম বিরোধিতা শুরু হলো দলের মধ্যে। এখন এই বিরোধিতাটাকে তারেক রহমান এইভাবেই ফেস করছে, ঠিক যেভাবে তার বাবা ফেস করেছে তার আশেপাশের লোকজনদের কাছ থেকে। মাসুদ, আপনি শুনে থাকবেন জিয়াউর রহমান সাহেবকে গভীর রাতে ঘুম ভাঙানো হতো এটা বলার জন্য যে ভারত ঢুকে যাইতেছে বর্ডার দিয়ে, অথচ এগুলো ছিল মিস ইনফরমেশন। জিয়াউর রহমান বিরক্ত হয়ে আমেরিকান কাউন্টার পার্ট এবং তৎকালীন আমেরিকান অ্যাম্বাসেডর এবং MI6 এর অফিসিয়ালস ওদের কাছ থেকে জানতে চাইতেন, ভেরিফাই করতে হইতো। এবং এক রাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 13 বার আমেরিকায় কল করতে হয়েছে মিডল অফ দ্য নাইট যে ভারত ঢুকে গেছে। এই তথ্যগুলো জিয়াউর রহমানকে ঘুম ভাঙিয়ে দিত তার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করার জন্য। দেখুন, তারেক রহমান ইজ ফেসিং দ্য সেম ডিলেমা। তোকে প্রতি মুহূর্তে আতঙ্কিত করা হচ্ছে যে চায়নার সাথে যদি এই চুক্তিগুলো করতে যান, ডিসেম্বর মাসে গঙ্গার পানি বন্টনের যে চুক্তি আছে এই চুক্তি ভারত করবে না আপনি যদি চায়নার সাথে এগুলো এক্সিকিউট করেন। আপনি কি মনে করেন এই চীনের সাথে বা যার সাথে যে চুক্তি বাংলাদেশ করুক অথবা না করুক, গঙ্গার পানির ন্যায্য হিস্সা ডিসেম্বরে ভারত আমাদেরকে দিবে? আপনি কি এটা মনে করেন? ডক্টর মাসুদ রহমান। লম্বা একটা প্রশ্ন, আমি এই প্রশ্নতে যাচ্ছি ডিরেক্টলি। যাওয়ার আগের 30 সেকেন্ডস or 40 সেকেন্ডস একটুখানি মুজিব ভাইয়ের সাথে জাস্ট একমত হয়ে বলতে চাই যে পাকিস্তানের যে অত্যাচারটা আমাদের উপর ছিল, অবাক হয়ে গিয়েছিলাম আমরা। কারণ মুসলিম লীগও তৈরি হয়েছিল আমাদের এখানে পাকিস্তানে, ঢাকায়। দ্যাট ওয়াজ অন December 30th, 1906। 1906 সালে মুসলিম লীগ তৈরি হয় ঢাকায়, স্যার সলিমুল্লাহ করেন, এবং তখন অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন আগা খান। ইট ওয়াজ ফাউন্ড হিয়ার। এবং পাকিস্তানের ডিক্লিয়ারেশন, যদিও পাকিস্তান কথাটা প্রথম চৌধুরী রহমত আলী এনেছিল, বাট ডিক্লিয়ারেশন যেটা, দ্যাট ওয়াজ ইন ইকবাল পার্ক অফ লাহোর ইন দি মার্চ অফ 2024, 1940। 40-এ প্রথম পাকিস্তান ডিক্লারেশন করে শেরে বাংলা AK ফজলুল হক। সো উই ব্রট, যেটা মুজিব ভাই বলেছেন, I 100% এগ্রি, এন্ড ইতিহাস তাই বলে। এবার আসা যাক চায়নায়। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ কার সাথে কিভাবে তার নিজের স্বার্থ বজায় রাখার জন্য কি চুক্তি করবে না করবে, এটা সম্পূর্ণ তার এখতিয়ার এবং অধিকার। এই অধিকারের সাথে ইন্ডিয়ার কোনো, ইন্ডিয়া না, আশপাশের কোন রাষ্ট্রের কারো কিছু বলার না থাকতে পারে। চুক্তিগুলো কি ছিল? চায়নার শি জিনপিং কি বলেছে? বলেছে বাংলাদেশের স্বাধীনতা এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য বাংলাদেশের যে কোনো প্রয়োজনে চায়না তার পাশে দাঁড়াবে। দেখ, এটা কারো কারো মাথা ব্যথার কারণ। আমার মনে হয় না ইন্ডিয়ান হোল ন্যারেটিভ এটা হবে। কিছু কিছু ওদের কিছু কিছু ওই চুলকানিওয়ালা কিছু সাংবাদিক আছে আর কি, সবসময় বাংলাদেশের ব্যাপারে একটু গাত্রদাহ এবং চুলকায়, এবং ওরা এই লাফালাফিটা শুরু করে। তাতে আমাদের কাছে প্রথমেই মনে হয় যেটা মনে হয় সরকারি ন্যারেটিভ, অনেক সময় না, আবার অনেক সময় সরকারি ন্যারেটিভ ওদের মাধ্যম দিয়েই আনে।
দুইটাই আছে, বোথ আর দেয়ার। এখন আরেকটা চুক্তি কি, তিস্তা। বাংলাদেশ ডেভেলপ করবে, তারেক রহমান বা যে কেউ বাংলাদেশকে পেলো একজন প্রধানমন্ত্রী হিসেবে, এটাকে ডেভেলপ করতে হবে না? ডেভেলপ করতে গেলে তার ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো নিতে হবে না? কার কাছে যাবে? আমরা যদি চায়নার কাছে যাই, হোয়াট ইজ দ্য প্রবলেম? ইন্ডিয়াই তো চায়নার কাছে যাচ্ছে। ইন্ডিয়ার সঙ্গে গত বছরে চায়নার বিজনেস হচ্ছে $151 বিলিয়ন। তা আপনারাই তো যান ভাই চায়নার কাছে। তাদের বর্ডারের যে গোলযোগ গুলো আছে, এই গোলযোগ গুলো এফেক্ট করে না তাদের বাণিজ্যে। বাণিজ্য তো করে যাচ্ছ তোমরা, আমরা করলে সমস্যা কি? হোয়াট ইজ ইউর প্রবলেম? তো তিস্তাবাদ আমাদের, আমরা ডাউন স্ট্রিমে, আমরা আপস্ট্রিমে না। ডাউন স্ট্রিমে যেটুকু পানি আমরা পাই, ইন্ডিয়া দয়া করে যেটুকু ছাড়ে, সেই পানিটা নিয়েই যদি আমরা একটু ভালোভাবে ব্যবহার করার চিন্তা করি, এটাকে রিজার্ভ রাখি, বা ওইখানে ব্যাংকে, নদীর ব্যাংকের সাইডে আমরা পানি রিজার্ভ করি এবং প্রয়োজনের সময় আমরা এগুলো নেই। দিস ইজ এ নর্মাল প্ল্যান। একটা রাষ্ট্রনায়ককে এই প্ল্যান করতে হবে, তার উত্তরের বা ওই দিককার মানুষগুলোকে, ওই নদীর অববাহিকায় যারা থাকে তাদেরকে বাঁচানোর জন্য। হোয়াই নট? এই প্রজেক্ট তো আজকে না রে ভাই, বহু আগের থেকে করিডোর। তারপর হচ্ছে একটা হচ্ছে করিডোর, চায়না ওয়ান্টস দ্য মায়ানমার বাংলাদেশ করিডোর একটা চাচ্ছে। কারণ হচ্ছে চায়না ওয়ান্টস টু ওপেন তার ব্যবসার জন্য। চায়না তার বিভিন্ন রকম পথ খোলা রাখছে, তাতে আমাদের উপকারটা কোথায় আমি সেটা বলি। চায়না যেমন ধরেন বাই রোড তারা উজবেকিস্তান ওদিক থেকে চলে যাচ্ছে, রাশিয়ার দিকে চলে যাচ্ছে তেল আনার জন্য। তাদের তেলের 78% আছে নদী দিয়ে, সাগর দিয়ে। এবং সাগরে মালাক্কা চোক পয়েন্ট চায়নার জন্য একটা হেডেক। মালাক্কাতে যদি ওইখানে যদি দুইটা চায়নার জাহাজকে ডুবিয়ে দেওয়া হয়, ওভার, তখন চায়না তেল পাবে না। তার জন্য তারা বিভিন্ন করিডোর তৈরি করছে। এটা বহু দূরের চিন্তার প্ল্যান। সেটার একটা হচ্ছে করিডোর, দি করিডোর অফ মায়ানমার, চায়না মায়ানমার বাংলাদেশ। এই করিডোরের ভাই আজকের প্রপোজাল না তো এটা, ইট ওয়াজ প্রপোজড ইন 1999। আজকে যদি তারেক রহমান এটা করতে যায়, তাহলে সে আগের চিন্তা ভাবনাকে সে কারেক্ট করার চেষ্টা করছে, ফলপ্রসূ করার চেষ্টা করছে। হোয়াট ইজ রং ইন ইট? মোংলা দিয়ে দেওয়া হয়েছে চায়নার হাতে যেন ডেভেলপ করে। কেন ভাই, 15 সালের থেকে তো ইন্ডিয়ার হাতে ছিল। ইউ ডিড নাথিং। মোংলা ডেভেলপ করার দায়িত্ব 15 সাল থেকে শেখ হাসিনা দিয়ে রেখেছিল চায়নার হাতে, ইন্ডিয়ার হাতে। ইন্ডিয়া কি করেছে 24 সাল পর্যন্ত? হোয়াট দে ডিড? নাথিং। শুধুমাত্র তাদের মালপত্র যেগুলো, সেগুলোর কাস্টম চেকিং করতে দেয়নি, তাদের ওগুলোকে তাড়াতাড়ি শিফটিং করা দিচ্ছে। দ্যাটস অল দে হ্যাভ ডান। কোনো ডেভেলপমেন্ট করে নেই। মোংলাকে চট্টগ্রামের সমমানের আর একটা পোর্ট বানানোর জন্য, বাংলাদেশের দুটাই পোর্ট, এটাকে বানানোর জন্য চায়না ইজ ডুইং দ্য ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই তো হচ্ছে আমাদের ইয়েগুলা। করিডোর আমাদের লাভ, মোংলা দেয়া হয়েছে আমাদের নিজস্ব ডেভেলপমেন্টের জন্য, যেটা ইন্ডিয়াও করে। ইন্ডিয়ার বহু ডেভেলপমেন্ট ইন্ডিয়া চায়না কাছে বসানে। আচ্ছা, তারপরে লাস্টলি হচ্ছে আমাদের তিস্তার কারণে বহু মানুষ, শত মানুষ, হাজার মানুষ পানির থেকে বঞ্চিত, এবং তারা ইরিগেশন করতে পারে না, ফসল ফলাতে পারে না। এক দুর্বিষহ জীবন। এই জীবন থেকে কোন রাষ্ট্রনায়ক চাবে না যে আমি তাদেরকে মুক্ত করার চেষ্টা করি? দ্যাটস অল দে আর ডুইং। আমরা যদি আমাদের মতন, এটা আমাদের জায়গায়, আমরা তো তোমাদের জায়গায় করছি না। তোমরা তো তোমাদের জায়গা থেকে আটকে রেখেছো পানি, ইউ আর নট গিভিং ইট প্রপারলি। তিস্তার পানি শেখ হাসিনা হেসে বলেছেন আমরা নেই না, ও পাশের নেইবার চেয়েছে দিয়ে দিয়েছি। সব তো উনি দিয়ে দিয়েছিলেন, কি দেয়াটা বাকি রাখছিলেন কি? যাক, এনিওয়ে, আজকে যদি তারেক রহমান এটা করে, হি ইজ ডুইং দি কারেক্ট জব। এইটুকুতে আসলাম আমরা। এখন দেখা যাক, ইন্ডিয়ান গভর্নমেন্ট ন্যারেটিভ ইজ নট দ্যাট। এটা এখনো না বলে আমি মনে করি, বাট ইট কুড বি, বাট এখনো গভর্নমেন্ট ন্যারেটিভ না। বাট তাদের ওই চুলকানিওয়ালা সাংবাদিক, এবং ওই চুলকানি আবার সংক্রামিত, ওইটা আবার আমাদের দেশে কিছু লোকের গায়ের মধ্যে থাকে, যারা ইন্ডিয়ান এজেন্ট, যারা বারবার আমি আমার দেশের সব মানুষের কাছে, মানে আমি বলবো, আপনি তারেক রহমানের সামনে যদি এ ধরনের রেল রোড করা হয় যে তারেক রহমান এইটা করতে পারবে না, এইটা করলে ভারত ডিসেম্বরে আমাদের সাথে গঙ্গা চুক্তি করবে না। গত 50 বছরে ভারত কখনোই আন্তরিকভাবে আমাদেরকে গঙ্গার পানির হিস্সা দেয় নাই। চায়নার সাথে চুক্তি করুক না করুক, আপনি কি মনে করেন গঙ্গার পানির হিস্সা ডিসেম্বরে ভারত আমাদেরকে দেবে? ডক্টর মুজিব। ওকে, প্রথমে আমি তারেক রহমানের ব্যাপারটা বলিনি, আপনি যেটা প্রথমে আলাপ করতে চাচ্ছেন। শুনেন,
আমরা অত্যন্ত গর্বিত যে আমরা জিয়া রহমানের সন্তান। জিয়া রহমান বাংলাদেশে শুধু স্বাধীনতার প্রতীক নয়, জিয়া রহমান বাংলাদেশে দেশপ্রেমিকের প্রতীক। জিয়া রহমানের চেয়ে বড় দেশপ্রেমিক বাংলাদেশের মাটির বুকে কোনোদিন কেউ জন্ম হয়নি আজ পর্যন্ত, আগামীতে হবে কিনা জানি না। জিয়া রহমানের পরপর যদি কাউকে আমরা দেশপ্রেমিক ধরি বাংলাদেশের, সেটা হলো ম্যাডাম খালেদা জিয়া। তারই এই দুজনেরই যোগ্য পুত্র হলো তারেক রহমান। তারেক রহমানকে যে যেভাবে দেখুক না কেন, সে এই কয়েক মাসে প্রমাণ করেছে যে দেশের ব্যাপারে মাথা উঁচা করে, সিনা টান করে, ব্যাকবোন সোজা করে দাঁড়াতে পারে। এবং সেটা দাঁড়াচ্ছে কিসের উপর বেস করে? তার নিজের কনভিকশন দেশপ্রেমের উপরে, তার দেশের প্রতি ভালোবাসার উপরে, এবং জনগণ তার সাথে আছে সেইটার উপরে আস্থা রেখেই উনি এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি বলতেই পারেন পার্টির বিএনপির ভিতরে, তারপরে সামরিক বাহিনীতে এবং আমাদের ব্যুরোক্রেসিতে অনেক ভারতের দালাল আছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এই ব্যাপারে আমরা অনেকবার আলাপ করেছি। আমি বিশ্বাস করি তারেক রহমানের বিচক্ষণতার নেতৃত্বে আস্তে আস্তে সময় উপর দিয়ে এগুলো আস্তে আস্তে ক্লিন হবে, যদি সে বেঁচে থাকে। তার চারিদিকে যদি একটা সুযোগ্য একটা বলয় থাকে যারা তাকে প্রোটেক্ট করবে, এবং ওনার সিকিউরিটির ব্যাপারে যদি আমরা সচেতন হই, তাহলে আমি বিশ্বাস করি আস্তে আস্তে এই যে আপনার সর্বস্তরে যে ভারতের গোলাম যেগুলো আছে, ভারতের দালাল যেগুলো আছে, এগুলো আস্তে আস্তে বাংলাদেশের ইতিহাস থেকে, বাংলাদেশের জনগণ থেকে তারা মুছে যাবে। এবং এটা আমি বিশ্বাস করি তার নেতৃত্বে এটা হবে ইনশাল্লাহ। এখন আসছেন গঙ্গা চুক্তির ব্যাপারে। শুনেন, আমরা কারো কাছে পানি ভিক্ষা করতেছি, এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের অ্যাটিটিউড হতে হবে যে এটা ভিক্ষার ব্যাপার না, এটা দাবি, এটা আমাদের ন্যায্য অধিকার। ফারাক্কা বাঁধ যদি চুক্তি না করে দরকার আমরা ফারাক্কা বাঁধ ভাঙার চেষ্টা করতে হবে। আমার কথা হলো 54টা নদীর হিস্সা, এটা হলো ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আমরা পাই, এখানে ভিক্ষার কিছু নাই। যদি ভারত এগুলোতে সমস্যা তৈরি করে, তাহলে আমরা ইউনাইটেড নেশনসে যেগুলো নিয়ে কথা বলবো, যে রিজার্ভন করেছিলেন, এবং ভারতকে বাধ্য করব এগুলোতে কম্প্রোমাইজ করার জন্য। ভারত যদি বাধ্য না হয়, আমরা জানি ভারতের উইক পয়েন্ট কোথায় কোথায় আছে, আমরা সেগুলো নিয়ে খেলতে পারবো। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে আমাদের সাথে নিয়ে ভারতকে মোকাবেলা করতে পারবো। চায়নার সাথে প্রয়োজন হলে আমাদের সামরিক চুক্তি করতে হবে, পাকিস্তানের সাথে প্রয়োজন হলে, নেপালের সাথে প্রয়োজন হলে, বার্মার সাথে প্রয়োজন হলে আমাদের সামরিক চুক্তি করতে হবে। কারণ শত্রুটা হয়েছে আমাদের ভারত। ভারত আমাদের পানি নিয়ে আমাদেরকে প্রবলেম ফেলে, বর্ডার নিয়ে প্রবলেমে ফেলে, সুতরাং শত্রু এখন ভারত হয়ে গেছে আমাদের। এই শত্রুকে মোকাবেলা করার জন্য যত রকম কিছু আমাদের করা প্রয়োজন, সেটা আমাদের করতে হবে। 1971 সালে ভারত আমার জন্য কি করছিল, এখন আমাদের কাপড় খুলে দিয়ে তার কাছে থাকার কোনো প্রয়োজন নাই। আমরা একটা স্বাধীন জাতি, আমরা এই দেশ রক্ত দিয়ে স্বাধীন করেছি, আমরা এই দেশ রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত করেছি, আমরা মাথা উঁচু করে বাঁচার জন্য, কারোর কাছে ভিক্ষার জন্য না। তা আপনারা যারা কোশ্চেন করেন যে ভারত দিবে কি দিবে না, আমরা পাবো কি পাবো না, আমার কাছে এটা কোশ্চেন নয়। আমার কাছে কোশ্চেন হলো আমরা পেতে হবেই, এবং যে করে হোক আমাদের পেতে হবে, এটা আমাদের ন্যায্য দাবি। প্রয়োজন হলে ভারতের ফারাক্কা বাঁধ গুড়িয়ে দিতে হবে, কিন্তু আমাদের এটা পেতে হবে। সুতরাং এই মনোবৃত্তি জনগণের মধ্যে থাকতে হবে, আমাদের দেশ পরিচালনা যারা করছেন তাদের মধ্যে থাকতে হবে। মাথা উঁচা করে কথা বলতে হবে, ভারতের চোখে চোখ রেখে বলতে হবে এটা আমাদের পানি, তুমি আমার পানি আটকিয়ে রেখেছো, প্রয়োজন আমি তোমার বাঁধ ভেঙে দিব, দেখি তোমার কি করতে পারো। এটা ইন্টারন্যাশনালি আমার দাবি। এটা শুধু এখানে ভিক্ষার কিছু নেই। আমাদের অভ্যাস হয়ে গেছে গত ৫ বছরে, আমরা এমন একটা জিনিস তৈরি করছি আমাদের মধ্যে যে আমরা সারাক্ষণ ভারতের কাছে ভিক্ষা করবো, এজ ইফ ভারত আমাদের মাতা পিতা, ভারত আমাদের মুনিব। কেন আমরা এটা করতে যাব? সুতরাং আমি এই কোশ্চেনটাকে অন্যভাবে দেখি। আমার কোশ্চেনটা হলো আমাদেরকে এটা পেতে হবে, এটা আমাদের ন্যায্য পাওনা, এবং এই জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা তাই করব। এবং আমি বিশ্বাস করি তারেক রহমানের সেই দেশপ্রেম আছে, তারেক রহমান জানে কি করতে হবে, এবং প্রয়োজনে ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে, প্রয়োজনে অন্যান্য দেশগুলোকে নিয়ে আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে করে ভারত বাধ্য হয় জমি পানি আমাদের ন্যায্য হিসেবে দিতে। তারপরে যদি ভারত তারপরে যদি কিছু করে, আমরা জানি ভারতের উইক পয়েন্ট কোথায়, আমরা জানি ভারত
নানাভাবে বিভক্ত, আমরা জানি কিভাবে কি করতে হবে। এবং সেইখানে যেমন ভারত যেমন পাকিস্তান ভাঙছে তার নিরাপত্তার জন্য, আমাদের নিরাপত্তার জন্য আমাদের কি করতে হবে এটা আমাদের বোঝা উচিত। যারা দেশের নিরাপত্তা বুঝে না তারা ভারতকে সালাম করবে, ভারতের কাছে ভিক্ষা চাবে। আপনি যদি দেশের নিরাপত্তা বুঝেন, প্রিয়াঙ্কা গান্ধী যে কথাটা বলছে আজকে, সেই কথাটাই আমিও বলতে চাই। আমাদের দেশের নিরাপত্তার জন্য আমাদের যা যা করা প্রয়োজন সেটা আমাদের করতে হবে। এখন আপনি বুঝে নেন বাকি আমি কি বলতে চাচ্ছি। মুজিব ভাই, এই কথাটা কি লজিক্যাল না যে ভারতকে নিয়ন্ত্রণ করানোর জন্য গঙ্গার পানি হিস্সা আমাদেরকে দেওয়ার জন্য আমি জানি আপনি রাগের মাথায় বলছেন যে প্রয়োজনে ফারাক্কা বাল উড়ে দাও, আমি আপনার সাথে একমত, এই সেন্টিমেন্টকে আমিও ধারণ করি। কিন্তু আমি যদি বলি আমাদের বর্ডার সিকিউরিটি এবং বর্ডার সিকিউরিটিকে যদি টাইট দেওয়া হয়, ফর এক্সাম্পল আমরা যদি একটা প্রতিরক্ষা চুক্তি করি চায়নার সাথে এবং চায়নার রেড আর্মি যদি অ্যাসাইন করা হয় বাংলাদেশের বর্ডার নিয়ন্ত্রণ করতে, আমি আপনাকে বলি সপ্তাহের ভিতরে ভারত রাজি হয়ে যাবে গঙ্গার পানি বন্টনে সাইন করতে, এক সপ্তাহের মধ্যে সাইন করবে, আমাদের ওই বাঁধ উড়িয়ে দেওয়ার মোটেও দরকার নেই। তো আমি তো সেটাই বলছি, যেটা যা যা করা প্রয়োজন আমি তো সেটাই বললাম আপনাকে। প্রয়োজনে চায়নার সাথে সামরিক চুক্তি করতে হবে, প্রয়োজনে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে হবে, প্রয়োজনে বার্মা, নেপাল, শ্রীলঙ্কার সাথে সামরিক চুক্তি করতে হবে। কারণ এই প্রত্যেকটা দেশের একমাত্র শত্রু হলো ভারত। ভারত তার ভিতরে তাদের জনগণকে অত্যাচার করতেছে। ভারত আপনি জানেন একমাত্র 10% লোক ভারতের 90% লোকে শাসন করে। ভারতের 90% লোক হলো অচ্যুত, বাংলাদেশে ভারতের 90% লোক হলো লো ক্লাস, 10% লোক ভারতকে করে। ভারত হলো একটা ডিসফাংশনাল সোসাইটি, এটা ডিসফাংশনাল সোসাইটি। এখানে 90% লোক অত্যাচারিত ভারতে। Due to their religious structure, due to their religious superiority. আপনার রিলিজিয়াস স্ট্রাকচার ভাবেই তৈরি করছে, কারণ রিলিজিয়াস স্ট্রাকচার তৈরি করে তারা সামাজিক এবং অর্থনৈতিক বন্টন যে ব্যবস্থা সেটাকে অসম করছে, করে আজকে এটা এক্সপ্লয়েট করতেছে। ভারতের 90% লোক আপনার অত্যাচারিত, এবং এই যে হিন্দুয়ানি এগুলো করতেছে, এগুলো সব ওই 90% লোককে বোকা বানিয়ে রাখার জন্য করা হচ্ছে, যাতে করে তারা একটা ইমোশনালি ধর্মকে হাতিয়ার করে তারা যাতে এই শোষণটা করতে পারে তা করেছে। যেদিন ভারতের লোক জেগে উঠবে, 90% লোক জেগে উঠবে, যখন বুঝতে পারবে যে তারা এই ধর্মটা আসলে অধর্ম, ধর্মটা দিয়ে তাদেরকে অত্যাচার করা হচ্ছে এবং শোষণ করা হচ্ছে, তখন কিন্তু এই 10% লোক ওই ধুতি খুলে ভারত থেকে পালিয়ে যাবে। এই কুত্তার বাচ্চারা ভারত থেকে পালাবে না ভাই, এই কুত্তার বাচ্চারা গঙ্গা স্নান করবে উলঙ্গ হইয়া, এবং ভারত থেকে সবগুলো দেখবেন সাগরে যায় জাম দিবে, সব যে জায়গায় দান দিবে। কারণ এটা আপনার ভারতের হিস্ট্রি হলো তাই। ভারতের এই 10% সকল ব্রাহ্মণ জাতি এরা এগুলো করে যাচ্ছে, এবং এটাই দলিত থেকে শুরু করে নানা রকম জাতিগত বিভেদ তৈরি করে তারা অত্যাচার করতেছে। আর এই যে হিন্দুত্ববাদীটা কেন আসছে, হিন্দুত্ববাদীটা আসছেই এই এক্সপ্লোরেশন কন্টিনিউ করার জন্য। হ্যাঁ, কারণ জনগণ অত্যাচিত ছিল, বুঝে ফেলতেছিল যে এই সোসাইটি টিকবে না, সুতরাং তারা এই জিনিসটা কিভাবে ঘুরেছে, এবং এটা বেশি দিনের ব্যাপার না, তারা জানতে পারবে সহসে তাদের ভিতরে যে ইন্টারনাল কনফ্লিক্ট চলতেছে এগুলো আটবাস করবে। তা আমি যেটা আগে বলবো আপনাকে, আমি কিন্তু ওই ভারত কি আমেরিকা কি চায়না কি আমার এটা কনসার্ন না। আমার কনসার্ন আমার দেশ, আমার দেশের জন্য যা প্রয়োজন তাই করতে হবে। আমার দেশের জন্য শুনেন, ভারত যদি তাদের স্বার্থে শেখ মুজিবকে মারতে পারে, জিয়াউরকে মারতে পারে, আমাদের সাথে আমরা কেন করতে পারবো না? আমাদের উচিত ভারত যদি তাদের সাথে পাকিস্তান মানতে পারে, ভারত যদি তাদের সাথে পাকিস্তান মানতে পারে, ভারত যদি তাদের সাথে ফারকা দিতে পারে, 54টা নদীর উপর বাদ দেওয়ার চেষ্টা করতে পারে, আমরা আমাদের সাথে কেন করবো না? আমাদের সাথে আমাদের যা করা প্রয়োজন তাই করতে হবে, টিট ফর ট্যাট করতে হবে। তুমি আমার একজনকে মারলে আমি তোমার একজনকে মারবো, তুমি আমার নেতাকে মারলে আমি তোমার নেতাকে মারবো। তাই দেখবেন যে ভারত একদম সোজা রাস্তা হয়ে যাবে, এসে আপনার পা ধরে সালাম করবে। ভারত হলো এমন একটা জাতি, শক্তের ভক্তি কি বলে নরমের জম। আমরা নরম থাকলে ওরা আমাদের জম, আমরা মাথা উঁচা করে দাঁড়ালে শক্ত হলে ওরা আমাদের ভয় পাবে। এবং ভারতের এই নেচার আজকের না, এই নেচার বহু বছরের, হাজার হাজার বছর ধরে তাদের এই নেচার। ওকে ডক্টর মুজিব, আমি আপনার কাছে ব্যাক করবো। আপনি আমার কাছ থেকে বহুবার শুনেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর রাতে ঘুম ভাঙানো হতো আজাইরা কে আর স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করার জন্য।
এবং আমি আরো একটা উদাহরণ দিলাম, নেপালের প্রধানমন্ত্রী বালেন কেউ এভাবে অত্যাচার করা হয়েছে, প্রথম দিকে অত্যাচার করা হয়েছে রীতিমতো, দলের লোকজনরা, পাশের লোকজনরা, তার আত্মীয় স্বজনরা করেন কিনা যে তারেক রহমান ঠিক সিমিলার জিনিসগুলো ফেস করতেছে, যেভাবে তার বাবা করছে, তার মা করছে, এবং নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সেও সাফার করতেছে। আপনি মনে করেন কিনা এ ধরনের সিচুয়েশন তারেক রহমানের চারপাশে? অফকোর্স, আসলে সত্যি কথা বলতে এটা হলো ভারতীয় একটা পলিসি। এটা তার পার্শ্ববর্তী যত দেশ সবার সাথে তারা একই ধরনের পলিসি খাটে এগুলো করে আসছে। তা আমি অল্প কথায় এটাই বলবো, বালেন্দ্র শাহ যে মানে যে ফর্মুলায় গেছেন, সে যে ফর্মুলা সে যেটা প্র্যাকটিস শুরু করে দিচ্ছেন, আমি বলবো আমার প্রধানমন্ত্রীকেও ঠিক এটা ফলো করার জন্য। কেন ফলো করার জন্য? দেখেন নেপাল কত বড় দেশ, তারপর নেপালে হিন্দু রাষ্ট্র, তারাই যদি এটা করতে পারে তাহলে আমরা কেন পারবো না? আমাদের সমস্যা কোথায়? তারা যদি ঘুরে দাঁড়িয়ে ভারতকে বৃদ্ধাঙ্গুল দেখাইতে পারে তাহলে আমাদের সমস্যা কোথায়? আমরা কেন পারবো না? আমরা কোন জায়গায় আটকে আছি? আমরা যদি আজকে বালেন্দ্র শাহর মতো যদি আমরা পলিসিটাকে চেঞ্জ করে, আমরা যদি আমাদের মেরুদণ্ড সোজা করে যদি আমরা স্ট্রংলি ভারতের দিকে তাকিয়ে একটা কথা বলতে পারি, তাহলে তো এ ধরনের সাহস তারা পাবে না।